তোমরা নিশ্চয়ই ভালো আছো জি আর বাসাতেই আছো আর সবসময় বাসাতেই থাকার চেষ্টা করবে, প্রয়োজন না হলে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে যাওয়ার চেষ্টা করবে। দেখো, আমরা গতদিনে ফার্স্ট ক্লাস করেছি, আজকে আমরা সেকেন্ড ক্লাস শুরু করব। দেখি আমরা কতদূর পড়েছিলাম সেটার উপর বাকি অংশ করব। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার। আজকে ক্লাস নাম্বার কত আমাদের? 2। তো আমরা গতদিন মনে হয় পড়েছিলাম মৌলগুলোর প্রকার, নিষ্ক্রিয় গ্যাস মৌল পর্যন্ত পড়েছি। আজকে আমরা পড়বো মিশ্রণ। মিশ্রণ কাকে বলা হয় তোমাদের কি ধারণা আছে? বলো দেখি, মিশ্রণ কাকে বলে? আমরা তো মিশ্রণ অনেক কিছুই করি, যেমন চিনির পানি, তারপরে লেবুর শরবত ইত্যাদি মিশ্রণ করে থাকি, তাই না? তাহলে এখন মিশ্রণের সংজ্ঞাটা একটু ধারণা দাও দেখি, কি বলতে পারবে মিশ্রণ কাকে বলে? ধারণা আছে? না থাকলে বলে দিবা, স্যার নাই মনে, আমরা তাহলে পরবর্তী নেক্সটে যাব আমরা। ধারণা আছে? আচ্ছা, আমি বলে দিই। যেমন লবণ আর বালি একসাথে যদি মিক্সড বা আমরা যদি মিশ্রিত করি তাহলে সেটাও একটা মিশ্রণ। আবার যদি লবণ আর পানি যদি মিক্সড করি সেটাও একটা মিশ্রণ। চিনি আর পানি যদি মিক্সড করি সেটাও একটা মিশ্রণ। তাহলে মিশ্রণের সংজ্ঞাটা কি হবে? তাহলে দেখলাম আমরা মিশ্রণে সর্বনিম্ন 2টা পদার্থ থাকতে হবে, 2-এর অধিক থাকতে পারে কিন্তু মিনিমাম 2টা। তাহলে সংজ্ঞাটা দেখি আমরা। মিশ্রণের সংজ্ঞা: 2 বা ততোধিক পদার্থকে একত্রে মিশালে তারা যদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তাহলে উক্ত পরিবেশ বা সমাবেশকে মিশ্রণ বলে। যেমন লবণ ও বালির মিশ্রণ, লবণ ও পানির মিশ্রণ ইত্যাদি। কি বললাম? 2 বা ততোধিক পদার্থকে একত্রে মিশালে তারা যদি নিজ নিজ ধর্ম বজায় রেখে, তার মানে কি লবণ আর যদি পানি আমরা মিশ্রিত করি তাহলে যদি আমরা তাপ দেই ওই লবণ পানির মিশ্রণকে, তাহলে পানিটা চলে যাবে, লবণটা পড়ে থাকবে। তার মানে কি লবণ লবণই থাকবে, পানি পানি থাকবে, কোনো ধর্মের পরিবর্তন হবে না। কি করবে? ওই পদার্থগুলো শুধু পাশাপাশি অবস্থান করবে। তাহলে যে পরিবেশ বা পরিবেশ কাকে বলা হয়? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ। তাহলে লবণ আর পানি একসাথে মিক্স করা হয়েছে, ওটাও একটু পরিবেশ। আর সমাবেশ বলতে কি? একসাথে অনেকগুলো মানুষ একত্রিত হওয়া। মানুষ না হয় যদি পদার্থ একসাথে একত্রিত হয় সেটাও একটু সমাবেশ বলা যেতে পারে। তার জন্য সংজ্ঞাটা বলবো আমরা: 2 বা ততোধিক পদার্থকে একত্রে মিশালে তারা যদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তাহলে উক্ত পরিবেশ বা সমাবেশকেই মিশ্রণ বলে। যেমন লবণ ও বালির মিশ্রণ, লবণ ও পানির মিশ্রণ ইত্যাদি। ঠিক আছে, বোঝা গেছে? তোমাদের আর কিছু কোশ্চেন আছে কারো এটা সম্পর্কে বলার? ওকে, থ্যাঙ্কস। আমরা তাহলে নেক্সট যাই। এবার আমরা কিছু চিত্র দেখব। এখানে কি মিশানো হচ্ছে? লবণ পানির মধ্যে পানি, হ্যাঁ দ্রবীভূত মানে মিশ্রিত। দ্রবীভূত একটা মিশ্রণ, মিশ্রণও একটা দ্রবণ। আমরা পরবর্তীতে জানবো, একটু পরে দ্রবণ পরে, আগে মিশ্রণ জানবো। তাহলে এখানে লবণ 1 গ্লাস পানির মধ্যে দেওয়া হচ্ছে, 1 গ্লাস না একটু কম আছে, ওই গ্লাসের মধ্যে পানি আছে, পানির মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে এটা একটা মিশ্রণ হবে। তাহলে এটা লবণ পানির মিশ্রণ। এই পাশে আমরা দেখি কি দেখতে পাচ্ছি, এখানে আছে লবণ আর বালি। ঠিক আছে, তাহলে এটাও একটা মিশ্রণ। তাহলে এটা হলো লবণ আর বালির মিশ্রণ। ঠিক আছে, তাহলে এইখানে দুইটা মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি। একটা লবণ আর বালি আমরা খালি চোখে বুঝতে পারতেছি যে লবণটা একটু সাদা, বালিটা একটু সোনালী বর্ণের, তাই তো? তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু যদি এখানে লবণ আর পানির মধ্যে যদি মিশ্রণ করা হয়, যদি আমরা এটাকে চামচ দিয়ে যদি একবার নাড়ানি দিয়ে মিশ্রণ করি তাহলে কিন্তু লবণও বোঝা যাবে না, পানিও বোঝা যাবে না। তাহলে এটা কিন্তু বাহ্যিক চোখ দিয়ে বোঝা যাবে না। আর ডান দিকে যেটা লবণ আর বালি, এটা কিন্তু আমরা খালি চোখে বা বাহ্যিক চোখে আমরা বুঝতে পারতেছি। তাহলে দুই ধরনের মিশ্রণ দেখা আছে, একটা খালি চোখে বোঝা যাচ্ছে আর একটা খালি চোখে বোঝা যায় না। তারপরে হ্যাঁ, লবণ আর বালি মিশ্রণ আমরা যদি করি, যদি সমানভাবে মিশ্রিত করতে বলা হয়, যে 1 কেজি বালি 1 কেজি লবণ একসাথে সমান করে মিশাতে বলা হয়, এইটা কি মিশানো সম্ভব? অবশ্যই না।
কারণ এটা ছোট ছোট জিনিস, এটা তো কাছাকাছি করে সুন্দর করে মেশানো সম্ভব না। কিন্তু লবণ আর পানির মধ্যে যদি আমরা যেভাবেই নাড়ানি দেই না কেন, সব সময় একই রকম তোমার কি মিশ্রিত হবে সমানভাবে। যদি একটা ড্রপার নিয়ে আমরা যদি খালি ড্রপার নিয়ে ড্রপারের যদি নিচ থেকে যদি একটু পানি নিয়ে পানি মানে তরল নিয়ে আমরা জিহ্বায় টেস্ট করি, যেরকম স্বাদ পাবো, আবার মাঝের অংশে যদি একটু তরল নিয়ে যদি জিহ্বায় স্বাদ টেস্ট করি, একই রকম স্বাদ পাবো। আবার উপরের অংশে যদি নেই, তাও একই রকম স্বাদ পাবো। তার মানে কি এখানে সকল জায়গায় অনুপাতটা সমান হচ্ছে, কিন্তু ডান দিকেরটা সমান হচ্ছে না। বোঝা গেছে? হচ্ছে না। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা মিশ্রণ কত প্রকার বলতে পারি? 2 প্রকার। মিশ্রণ 2 প্রকার কি কি জানা আছে? 2 প্রকার। কি কি জানা আছে মিশ্রণের 2 প্রকার? জানেই, আমি বলি। একটা হলো সমসত্ব মিশ্রণ, আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। আমরা এই দুটো আমরা সমসত্ব মিশ্রণের সংজ্ঞা জেনে নিই। যে মিশ্রণে উপাদান পদার্থগুলির বাহ্যিক পৃথক অস্তিত্ব বোঝা যায় না, তার মানে কি লবণ আর পানি। এখানে কিন্তু লবণ আর পানি মিশ্রণ করলে লবণও বোঝা যায় না, পানিও বোঝা যায় না। এবং মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলির অনুপাত সমান হয়। ওই যে ড্রপার দিয়ে আমরা চেক করতে বললাম, নিচের অংশেও যেরকম স্বাদ, মাঝের অংশ একই রকম স্বাদ এবং উপরের অংশ একই রকম স্বাদ। তার মানে কি মিশ্রণের সকল জায়গায় অনুপাত সমান হয়। তাহলে এই মিশ্রণকে তাহলে এই মিশ্রণটাকে বলা হবে কি? সমসত্ব মিশ্রণ। বোঝা গেছে? এরকম যদি আমরা চিনি আর পানি মিশাই, সেটাও সমসত্ব মিশ্রণ। লেবুর শরবত যদি বানাই, সেটাও সমসত্ব মিশ্রণ। ঠিক আছে? সমসত্ব মিশ্রণ। এবার আমরা যদি অসমসত্ব মিশ্রণ, এবার আমরা ডান দিকে যেটা আমরা একটা উদাহরণ দেখলাম, চিত্র দেখলাম, যে মিশ্রণে উপাদান পদার্থগুলির বাহ্যিক পৃথক অস্তিত্ব বোঝা যায়। এই যে খালি চোখে দেখা যাচ্ছে লবণ আর বালির দানাগুলো বোঝা যাচ্ছে, কিন্তু মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলোর অনুপাত সমান হয় না, কারণ এটা সব সমানভাবে মিশানো যাবে না। সেই জন্য এই মিশ্রণকে বলা হবে তোমার কি? অসমসত্ব মিশ্রণ। মানে সমানভাবে মিশ্রণ হবে না। সমানভাবে মিশ্রণ হবে না বলেই এখান থেকে নামকরণ করা হয়েছে অসমসত্ব মিশ্রণ। যেমন আমরা দেখলাম একটা চিত্রটা, লবণ আর বালির মিশ্রণ। লবণ আর চিনিরও মিশ্রণ হতে পারে, চিনি আর বালিরও মিশ্রণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে? এবার আমরা পড়বো মিশ্রণের প্রকারভেদের একটু চিত্রগুলো দেখে নিই। এটা আমরা বলবো সমসত্ব মিশ্রণ, যেটা আমরা একটু আগে সংজ্ঞা বলেছি, আর ডান দিকেরটা বলবো আমরা অসমসত্ব মিশ্রণ, কারণ এটা অসমসত্ব মিশ্রণ। সকল জায়গায় অনুপাতটা কি সমান হবে না। ওকে, এরপরে আমরা পড়ি দ্রবণ। দ্রবণ সমসত্ব মিশ্রণটাই দ্রবণ, কিন্তু অসমসত্ব মিশ্রণটাকে দ্রবণ বলা যাবে না। যেমন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরে নিলাম 1 লিটার পানিতে 1 পোয়া লবণ দ্রবীভূত হতে পারে, বা 1 পোয়া চিনি দ্রবীভূত হতে পারে সর্বোচ্চ। এর বেশি দিলে কি দ্রবীভূত হবে না হবে না? কন্ডিশন আমরা বলেই দিচ্ছি যে সর্বোচ্চ 1 পোয়া চিনি মিশ্রিত হতে পারে বা লবণ মিশ্রিত হতে পারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যদি আমরা 2 পোয়া দেই চিনি, তাহলে কি মিশ্রিত হবে না? মিশ্রিত। এখন একটা পাত্রে যদি আমরা 1 লিটার পানিতে যদি 2 পোয়া চিনি আমরা দিয়ে চামচ দিয়ে নাড়ানি দেই, তাহলে কি মিশ্রিত হবে কিনা? হবে না। হবে। 1 পোয়া হবে, বাকি 1 পোয়া হবে না, বাকি 1 পোয়া তলানি পড়ে থাকবে। কথা কি বোঝা গেছে আমার? জি স্যার। আচ্ছা, তুমি যদি মনে করো 100 গ্রাম চালের ভাত খেতে পারো, তোমাকে যদি 200 গ্রাম চালের ভাত বাইরে দেওয়া হয়, তুমি কি করবা? 100 গ্রাম চালের ভাত খাবে, বাকি 100 গ্রাম রেখে দেবে। কি ঠিক বোঝা গেছে কথা? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ওইটাই হলো লিমিট, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানিতে সর্বোচ্চ 1 পোয়া চিনি দ্রবীভূত হতে পারে। তাহলে এটা হলো লিমিট, মানে সীমা। সর্বোচ্চ 1 পোয়া, 1 পোয়া মানে 250 গ্রাম। এখন যদি আমরা 100 গ্রাম দেই, দ্রবীভূত হবে কিনা? অবশ্যই হবে। যদি আমরা 200 গ্রাম দেই, তাও দ্রবীভূত হবে। যদি আমরা 50 গ্রাম দেই, সেটাও দ্রবীভূত হবে। কিন্তু 250 গ্রামের বেশি দিলে 250 গ্রাম দ্রবীভূত হবে, আর বাকি দ্রবীভূত হবে না। যাদের শব্দ হচ্ছে একটু আলাদা থাকো, তাহলে যেন শব্দটা না আসে, একটু চেষ্টা করো। তাহলে এখন আমরা দেখবো বাকি দ্রবণের এখন এই যে প্রকার। এটাই হলো আমাদের দ্রবণ, চিনি লবণ আর পানি। আমরা দেখেছি একটু আগে, তাই না? এটা
এটা ছিল আগে সমসত্ব মিশ্রণ, আর এই সমসত্ব মিশ্রণটাই দ্রবণ। এখন আমরা দ্রবণের সংজ্ঞা বলবো। জানা আছে দ্রবণের সংজ্ঞা কারো? তোমাদের জানা আছে দ্রবণ কাকে বলে সংজ্ঞা? যে দ্রবণ রাসায়নিক ভাবে দ্রবীভূত হয় সেটাই না, দ্রবণ দ্রবীভূত হবে কিন্তু রাসায়নিক কোনো বিক্রিয়া ঘটবে না। যেমন যদি আমরা লবণ আর পানি একসাথে যদি মিক্সড করি, আবার লবণ আর পানিটা যদি তাপ দেই, পানিটা উড়ে যাবে, লবণটা পড়ে থাকবে, তার মানে কি রাসায়নিক কোনো প্রক্রিয়া হয়নি, এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটেওনি, জাস্ট খালি পাশাপাশি অবস্থান করছে। তাহলে এটাই হলো সমসত্ব মিশ্রণ, আর সেই সমসত্ব মিশ্রণটাই হলো দ্রবণ। যাক, দ্রবণের সংজ্ঞাটা কি? একটি নির্দিষ্ট তাপমাত্রায়, কেন তাপমাত্রা বলা হয়েছে? কারণ তাপমাত্রা কম বেশি করলে ওই পদার্থের পরিমাণ, দ্রবীভূত পদার্থের পরিমাণ কম বেশি হতে পারে, এই জন্য তাপমাত্রাটা অবশ্যই উল্লেখ করতে হবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়াহীন, তুমি একটু আগে বললে না রাসায়নিক বিক্রিয়া করবে, তাহলে রাসায়নিক বিক্রিয়া হবেই না। রাসায়নিক বিক্রিয়াহীন দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণই হলো দ্রবণ, যা উপাদান পদার্থসমূহের আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করা যেতে পারে, তাকে দ্রবণ বলে। তার মানে কি বলা হয়েছে এখানে? যে যাদের শব্দ হচ্ছে, আজান দিচ্ছে, তারা একটু মিউট করে রাখো, শব্দটা চলে আসতেছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হয়নি এখনো? হ্যাঁ, মিউট, যাদের শব্দ হবে মিউট করে রাখবা, যখন শব্দ চলে যাবে তখন আবার আনমিউট করবা, ঠিক আছে? কি বলছিলাম, যে নির্দিষ্ট সীমা মানে কি বলা হচ্ছে, যে ওই যে আমরা বলছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 250 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে 1 লিটার পানিতে। এই 250টা হলো সীমা, নির্দিষ্ট সীমা। 250-র বেশি হবে না, কিন্তু কম হবে। তাহলে আমরা বলছি 1 গ্রাম থেকে 250 গ্রাম পর্যন্ত যে কোনো পরিমাণ কম বেশি করতে পারি আমরা, সেটাই বলা হয়েছে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করা যেতে পারে, তাকেই বলা হচ্ছে কি দ্রবণ। যেমন লবণ আর পানি দ্রবণ, বোঝা গেছে এটা? তার মানে 1 থেকে 250 গ্রাম পর্যন্ত আমরা চেঞ্জ যে কোনোটাই পরিবর্তন কম বেশি করতে পারবো, কিন্তু 250 গ্রামের বেশি করতে পারবো না। এই 250 গ্রামটা হলো ফিক্সড, নির্দিষ্ট সীমা। এই সীমার মধ্যে আমরা যে কোনোটা পরিবর্তন করতে পারবো বা করা যেতে পারে, এটাকেই বলা হবে কি, ঠিক আছে? তাহলে দ্রবণের দুইটা পদার্থ থাকে, একটা হলো কম আর একটা বেশি। 250 গ্রাম বেশি না 1 লিটার বেশি এখানে লবণ আর পানির মধ্যে? 1 লিটার। 1 লিটার। তাহলে লবণ হলো কম থাকে, পানি কি বেশি থাকে। তাহলে হ্যাঁ, দ্রবণে দুইটা জিনিস থাকে, এই দুইটা জিনিসকেই বলা হচ্ছে, একটা বলা হয় দ্রব আর একটা বলা হচ্ছে দ্রাবক। হ্যাঁ, তাহলে আমরা দ্রবণ সমান লিখতে পারি দ্রব প্লাস দ্রাবক। এখন দ্রবের সংজ্ঞা আমরা কি বলতে পারি? দ্রবণে যে পদার্থের পরিমাণ, হ্যাঁ, দ্রব প্লাস দ্রাবক। তাহলে আমরা দ্রবের সংজ্ঞা এখন জেনে নিই। দ্রবণে যে পদার্থের পরিমাণ কম থাকে তাকে বলা হয় দ্রব, আর যে পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় কি, দ্রাবক। তাহলে সেটা হচ্ছে দ্রাবক। यस, থ্যাংক ইউ। তাহলে লবণ এখানে 250 গ্রাম, পানি হলো 1 লিটার, তার লবণ কম, তাহলে লবণটা হলো দ্রব, পানিটা হচ্ছে দ্রাবক। দ্রব্য না, দ্রব। হ্যাঁ, দ্রব, দ্রব্য না, দ্রব্য মানে পদার্থ বা বস্তু, অন্য কিছু, কিন্তু দ্রব। দ্রব যখনই বোঝাবো তখন হবে দ্রবণের মধ্যে যে পদার্থের পরিমাণ কম থাকে তাকে বলা হয় দ্রব, আর যেটা বেশি থাকে তাকে বলা হয় কি, দ্রাবক, ঠিক আছে? এবার আমরা ওই সংজ্ঞাগুলি আমরা বলছি। দ্রবণে যে পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে দ্রাবক বলা হয়, যেমন লবণ আর পানি। দ্রবণে পানি বেশি থাকে কিন্তু লবণ কম থাকে, তাই পানি হলো দ্রাবক। আর দ্রবের সংজ্ঞা একই, এই যে আমরা দেখছি দ্রবণ এটার প্রকার দেখছি আমরা এখানে, একটু উদাহরণটা আমরা দেখেছি যে লবণ কম থাকে তাই লবণকে বলা হচ্ছে দ্রব, আর পানিটা বেশি থাকে তাই পানিকে বলা হচ্ছে কি, দ্রাবক। বোঝা গেছে? আমরা দ্রবের সংজ্ঞাটা এখানে বলছি যে দ্রবণে যে পদার্থ কম পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রব। যেমন লবণ ও পানি, দ্রবণে পানি বেশি থাকে কিন্তু লবণ কম থাকে, তাই এখানে লবণ হচ্ছে দ্রব। বোঝা গেছে? কারো প্রশ্ন আছে? কোশ্চেন আছে করো কারো? যদি থাকে বলে ফেলো। না স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট যাই। এবার আসি দ্রবণের প্রকারভেদ। দ্রব দ্রাবকের প্রকৃতির উপর ভিত্তি করে দ্রবণ অনেক প্রকারের হতে পারে। আমরা কয়েকটা 9 প্রকারের সাধারণত দেখে নিই একটু। কি কি? এখানে দেখো, এটা একটা আমরা দেখছি, লবণটা হলো কঠিন, পানিটা হলো তরল। তাহলে আমরা কি বলতে পারি? কঠিন, দ্রব কঠিন, দ্রাবক তরল, এটা একটা প্রকার। এখানে দেখো, এখানে কি আছে দেখো, ব্রোমিনের জলীয় দ্রবণ, ব্রোমিনটাও তরল, পানিটাও তরল, তাহলে তরল পদার্থের মধ্যে তরল পদার্থের দ্রবণ। তার মানে কি, দ্রব ও দ্রাবক উভয়ই তরল।
এটাতে দেখো পেপসি বা কোকা কোলা আমরা দেখছি, তাই না? কোকা কোলার মধ্যে জি স্যার। পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে। এই দেখো কার্বন ডাই অক্সাইড জলীয় দ্রবণ, তার কার্বন ডাই অক্সাইডটা গ্যাস আর পানিটা হলো তরল। তাহলে দ্রবক গ্যাস, দ্রাবক তরল। আরো দেখি এখানে দেওয়া আছে প্যালাডিয়াম একটা ধাতু আর হাইড্রোজেন গ্যাস। প্যালাডিয়াম ধাতুটা হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে নেয়, তাহলে ধাতুটা কঠিন, হাইড্রোজেনটা গ্যাস। তাহলে দ্রবক গ্যাস, দ্রাবক কি কঠিন। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, সোনা আর মার্কারি ধাতু দ্রবণ। সোনাটা হলো কঠিন, মার্কারিটা হলো তরল। তার মানে কি দ্রব তরল, দ্রাবক কঠিন। এবার সে দেখো আবার কি ওটারই দ্রবণ কিভাবে হচ্ছে সেটা দেখানো হয়েছে, এটা একটা অ্যানিমেশন দিয়ে। ঠিক আছে, জি স্যার। আরো কিছু দেখি এখানে দেখো হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাসের দ্রবণ। হাইড্রোজেন কম থাকে, নাইট্রোজেন বেশি থাকে, দুটাই কিন্তু গ্যাসীয় পদার্থ। তাহলে দ্রবক গ্যাস, দ্রাবক গ্যাস, দুটাই আমাদের গ্যাস। এখানে দেখো বেলুনে গ্যাস ভর্তি করা হয়েছে, বাতাসের দ্রবণ। তার মানে দ্রবক গ্যাস, দ্রাবক গ্যাস একই উদাহরণ আর কি। এখানে দেখো আবার বাতাসের দ্রবণ, দ্রবক গ্যাস, দ্রাবক গ্যাস দুটাই, মানে এই তিনটাই একই উদাহরণের। এখানে দেখো আবার পিতলের কলসি, দেখছো না তোমরা? জি স্যার। হ্যাঁ, এই পিতলের কলসিতে কি কি পদার্থ থাকে দেখো, তামা আর দস্তা। তামা হলো কঠিন, দস্তাও হলো কঠিন। আর 10টা হচ্ছে দস্তাও কঠিন, দুটাই কঠিন। তাহলে দ্রব কঠিন, দ্রাবক কঠিন। তার মানে কি কঠিন দ্রব, দ্রাবক ও কঠিন দুটাই। এটা দেখো আবার পিতলের গ্লাস, দেখছো না? একই রকম, দ্রব কঠিন, দ্রাবক কঠিন। এবার সে আরেকটা একই পিতলের আরেকটা গ্লাস দেখানো হয়েছে, দ্রব কঠিন, দ্রাবক কঠিন, তিনটা একই উদাহরণ। এবার আমরা ওই উদাহরণগুলোর মানে কথায় আমরা ওইগুলো দেখলাম চিত্রের সাহায্যে, এগুলো দেখবো আমরা এখন কথায়। দ্রব কঠিন, দ্রাবক তরল, আমরা উদাহরণগুলো দেখে নিই। পানিতে লবণ বা চিনি দ্রবণ। পানি হলো তরল, লবণ হলো কঠিন, চিনিও কঠিন। তাহলে দ্রব কঠিন, দ্রাবক তরল। দ্রব ও দ্রাবক উভয় তরল, যেমন ব্রোমিনের জলীয় দ্রবণ আমরা দেখছি এটা চিত্রের সাথে। তারপর দ্রব গ্যাস, দ্রাবক তরল, কোকা কোলার দ্রবণ আমরা দেখলাম একটু আগে, তাই না? এরপর আসি দ্রব গ্যাস। হ্যাঁ, প্যালাডিয়াম ধাতুতে হাইড্রোজেন গ্যাসের দ্রবণ। হাইড্রোজেনটা গ্যাস, প্যালাডিয়ামটা ধাতুটা কঠিন। তাহলে কঠিন পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রবণ। তারপর আছে দ্রব তরল, দ্রাবক কঠিন। গোল্ড মানে সোনা, সোনা ধাতুতে মার্কারি দ্রবণ। মার্কারিটা ছিল তরল আর সোনাটা ছিল কঠিন। দ্রব দ্রাবক উভয় গ্যাস, বাতাস মানে বায়ু, এখানে বিভিন্ন গ্যাসের দ্রবণ। তার মানে কি সবগুলো পদার্থই গ্যাস। দ্রব দ্রাবক উভয় কঠিন। পিতলে তামা ও দস্তা কঠিন ধাতুর মিশ্রণ থাকে। তার মানে কি পিতলে আছে তামা আর দস্তা, দুটাই কঠিন। তাহলে কঠিন পদার্থের মধ্যে কঠিন পদার্থের দ্রবণ। এবার আরো কিছু আমরা দ্রবণের প্রকার পড়বো। তাপমাত্রা ও গাঢ়ত্ব তথা দ্রব দ্রাবকের পরিমাণের উপর ভিত্তি করে দ্রবণকে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করা হয়, মানে ওইগুলা দ্রবণের প্রকার শেষ। এখন আরেক ভাবে ভাগ করা হয়, সেটা তাপমাত্রা ও গাঢ়ত্বের উপর ভিত্তি করে এবং দ্রাবকের পরিমাণের উপর ভিত্তি করে। সেই প্রকার 3টা দিয়ে নেই: সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হলো অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, সংজ্ঞাগুলো জানা আছে কারো? সংজ্ঞা জানা আছে কারো তোমাদের? ওকে, আমরা একটা করে বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। সম্পৃক্ত দ্রবণ, সাপোজ আমরা উদাহরণ দেখি। আমি স্বাভাবিকভাবে 100 গ্রামের চালের ভাত খেতে পারি। কথা বোঝা গেছে আমার? আমি স্বাভাবিকভাবে 100 গ্রাম চালের ভাত খেতে পারি। এখন যদি আমি 100 গ্রামের চালের ভাত না খেয়ে 80 গ্রামের চালের ভাত খেয়েছি, তাহলে আমি কি 100 গ্রামের চালের ভাত খাওয়ার জায়গায় কম খেয়েছি না বেশি খেয়েছি? কম খেয়েছি। তাহলে আমার পেটের অবস্থাটাকে বলা হবে কি? অসম্পৃক্ত। তার মানে আমি যতগুলো খেতে পারি ততগুলো খাইনি। ক্লিয়ার? আবার সম্পৃক্ত, আমি 100 গ্রাম চালের ভাত খেতে পারি, আমি 100 গ্রাম চালের ভাতই এখন খেয়ে ফেলেছি। তাহলে আমার অবস্থাটাকে বলা হবে কি? সম্পৃক্ত, মানে পেটের অবস্থা। আর অতিপৃক্ত, মাঝে মাঝে আমরা আত্মীয় বাসায় যাই, তখন দেখা যায় স্বাভাবিক 100 গ্রাম চালের ভাত খেতে পারি, কিন্তু দেখা যাচ্ছে
আত্মীয় স্বজনের অনুরোধে আরো 5 গ্রাম চালের ভাত বেশি খেয়ে ফেলি, তখন সেই অবস্থাটাকে বলা হয় কি অতিরিক্ত। তার মানে কি স্বাভাবিক যা খেয়েছি তার থেকে কোনো কারণবশত একটু বেশি খেয়েছি, ওই বেশি খাওয়াটাকে বলা হচ্ছে অতিরিক্ত। কথা বোঝা গেছে? উদাহরণ, তাহলে উদাহরণটা মনে থাকবে, পেটে ভাত খাওয়ার উদাহরণটা মনে থাকবে না, থাকার কথা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। তাহলে এখন আমরা সংজ্ঞা বলবো। দেখো, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে, এখানে অবশ্যই যেহেতু দ্রবণ তাহলে তাপমাত্রা অবশ্যই উল্লেখ করতে হবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা, তার মানে কি 100 গ্রাম খাওয়ার কথা, ঠিক ততগুলি দ্রবীভূত অবস্থায় থাকলে, তার মানে কি যতগুলো খাওয়ার কথা ততগুলো খেয়েছি, তাহলে যে দ্রবণ হয় তাকেই বলা হবে কি সম্পৃক্ত দ্রবণ। তার মানে কি আমি যতগুলো খেতে পারি ততগুলোই খেয়েছি, তাহলে আমার পেটের অবস্থাটাকে বলা হবে কি সম্পৃক্ত অবস্থা। তাহলে আমরা সংজ্ঞাটা বলি আরেকবার। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা ততগুলি দ্রবীভূত অবস্থায় থাকলে যে দ্রবণ হয় তাকে সম্পৃক্ত দ্রবণ বলা হয়। ওকে, অর্থাৎ কোন দ্রবণে যদি এমন পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকে যে আরো দ্রব্য যোগ করলে হটা হবে না, যোগ করলে দ্রবীভূত হয় না, সেই দ্রবণকে, তার মানে কি যতগুলো খাওয়ার কথা সে খেয়ে ফেলেছে আর তো খেতে পারবে না, তাহলে সেই অবস্থাটাকে বলা কি সম্পৃক্ত দ্রবণ। বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে? নাই? না। তারপরে আমরা আসি অসম্পৃক্ত। সম্পৃক্তর উদাহরণ দেখো, ফিগার 1। এখানে মনে করো দেওয়া হয়েছে, আমরা লবণ দিছি পানির মধ্যে, লবণ বালি তো দ্রবীভূত হবে না, তাহলে ওইটা দ্রবণ হবে না। তো লবণ দিছি, লবণ এখানে কি পানির মধ্যে দ্রবীভূত হচ্ছে, এখানে কিন্তু কিছু জমা হয়ে আছে না, এখানে সর্বোচ্চ জমা হয়ে যায়, এটা আর দ্রবীভূত হচ্ছে না। তার মানে কি 100 গ্রামের থেকে বেশি দেওয়া আছে, মানে আমি যে বললাম 100 গ্রাম চালের ভাত খেতে পারি, 100 গ্রামের থেকে বেশি দেওয়া আছে, যেটুকু বেশি দেওয়া আছে সেটুকু তলানি পড়ে আছে, তাহলে 100 গ্রাম দ্রবীভূত হয়ে গেছে আর বাকিটা পড়ে আছে, তাহলে এই অবস্থাটাকে বলা হয় তোমার কি সম্পৃক্ত অবস্থা। বুঝা গেছে? জি স্যার। এবার আসি আমরা অসম্পৃক্ত। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা তার চেয়ে কম পরিমাণ দ্রব্য, তার মানে কি 100 গ্রাম চালের ভাত খেতে পারি কিন্তু খেয়েছি 80 গ্রাম চালের ভাত, তার মানে কম খেয়েছি, তাহলে এই অবস্থাটাকে বলা হয় কি অসম্পৃক্ত দ্রবণ। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা তার চেয়ে কম পরিমাণে, মানে কি যা দ্রবীভূত থাকার কথা তার চেয়ে কম পরিমাণে দ্রবীভূত আছে, তাহলে যে দ্রবণ হয় তাকে বলা কি অসম্পৃক্ত দ্রবণ। সংজ্ঞাটাকে আরেকটু মডিফাই করে অনুভাবে বলা যায়, কোন দ্রবণে যদি এমন পরিমাণ দ্রবীভূত থাকে যে আরো দ্রব্য যোগ করলে দ্রবীভূত হয়, তার মানে কি আমি 80 গ্রামের চালের ভাত খেতে পারি 100 গ্রাম, তাহলে আরো যদি 20 গ্রাম দেয় আমি খেতে পারবো কিনা? অবশ্যই পারবো, তাহলে সেই দ্রবণকেই বলা হবে কি অসম্পৃক্ত দ্রবণ। বুঝা গেছে? আমরা অতিপৃক্ত সংজ্ঞাটাও দেখে নিই। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা কোন কারণবশত, এখানে কিন্তু অবশ্যই একটি কি দেওয়া আছে, কারণ উল্লেখ আছে, কোন কারণবশত, কারণ ছাড়া কিন্তু এটা হবে না, কোন কারণবশত তার চেয়ে অধিক পরিমাণের দ্রবীভূত অবস্থায় থাকলে যে দ্রবণ হয় তাকে বলা কি অতিপৃক্ত দ্রবণ। মানে এখানে যা খাওয়ার কথা 100 গ্রাম চালের ভাত তার থেকে 5 গ্রাম চালের ভাত কোন কারণে আমি খেয়ে ফেলেছি, তাহলে এই অবস্থাটাকে বলা হয় কি অতিপৃক্ত দ্রবণ। বুঝা গেছে? আমরা একটু দেখে নিই। এই যে দেখো এখানে এইটা বেশি দিয়েছিলাম, এখানে কিন্তু আর একটু জমা নাই, তার মানে কি আরো দিলে দ্রবীভূত হতো কিন্তু দিয়েছি কম, তাই এই অবস্থাটাকে বলা হয় তোমার কি অসম্পৃক্ত অবস্থা। ওকে, আবার অতিপৃক্ততে আমরা দেখি, দেখো এখানে দিয়েছি বেশি করে দিয়েছি, এখানে কিন্তু অনেকগুলো দ্রবীভূত হয়ে আবার কিছু জমা হয়ে আছে, তার মানে কি বেশি যেটা দ্রবীভূত হওয়ার কথা হয়েও গেছে তারও চেয়ে আরো বেশি লবণ দেওয়া আছে, ফলে দ্রবীভূত আর হতে পারছে না, তাহলে এই অবস্থাটাকে বলা হয় তোমার কি অতিপৃক্ত দ্রবণ। এটাকে সুপার স্যাচুরেটেড সলিউশন ইংরেজিতে বলা হয়। ঠিক আছে, অতিপৃক্ত দ্রবণ। এই হলো দ্রবণের কি 3 প্রকারের সংজ্ঞা। আমরা এরপরই দ্রাব্যতা পড়ি। দ্রাব্যতা দ্রবণ থেকে আসছে দ্রাব্যতা। দ্রাব্যতার সঙ্গে ধারণা আছে কারো? নাই? তাহলে আমরা একটু বলে নিই। দ্রাব্যতার জন্য দ্রাবকের পরিমাণ অবশ্যই ফিক্সড, এখানে 100 গ্রাম নিতে হবে, মাস্ট বি। কোন নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম নির্দিষ্ট কোন দ্রাবককে সম্পৃক্ত করতে কোন দ্রব্যের যে পরিমাণ প্রয়োজন, দ্রব্যের সেই পরিমাণকে ওই তাপমাত্রায় দ্রব্যের দ্রাব্যতা বলে। যেমন আমরা সাপোজ একটা উদাহরণ আসি, যে 100 গ্রাম পানি নিয়েছি,
100 গ্রাম পানি তাপমাত্রা ধরে নিলাম কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, স্বাভাবিক পরিবেশের তাপমাত্রা। এখন ওই 100 গ্রাম পানিকে আমরা সম্পৃক্ত করতে খাবার লবণের যতটুকু দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, মনে করো ধরো 25 গ্রাম লবণ দিছি, ফলে সম্পৃক্ত হয়ে গেছে, তাহলে ওই খাবার লবণের 25 গ্রামটাই হলো ওই লবণের ওই তাপমাত্রায় কি দ্রাব্যতা। বোঝা কি গেছে? আমরা লবণ নিলাম 25 গ্রাম আর তাপমাত্রা নিয়েছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর পানি নিয়েছি 100 গ্রাম। পানি কিন্তু ফিক্সড, পানি 100 গ্রামে 1 গ্রামও কমও নেওয়া যাবে না, বেশিও নেওয়া যাবে না। তাহলে এই 100 গ্রাম পানিকে ওই খাবার লবণের যতটুকু দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, সেই লবণের পরিমাণটাকে ওই তাপমাত্রায় ওই লবণের বলা হবে কি দ্রাব্যতা। বুঝা গেছে? জি স্যার। এখন দ্রাব্যতার আমরা একটা গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করব। ধরে নিলাম, মনে করি T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন দ্রবের m গ্রাম স্মল m গ্রাম কোন দ্রাবকে দ্রবীভূত হয়ে ক্যাপিটাল M গ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তাহলে দ্রবের পরিমাণ হচ্ছে এখানে ছোট, মানে ক্যাপিটাল স্মল m, আর সম্পৃক্ত দ্রবণের পরিমাণ হলো কত ক্যাপিটাল M। তাহলে আমরা সম্পৃক্ত দ্রবণ মানে দ্রবণ সমান আমরা কি পড়েছি, দ্রব প্লাস দ্রাবক সমান সমান কি সম্পৃক্ত দ্রবণ বা সংক্ষেপিত দ্রবণ। তাহলে দ্রবের পরিমাণ স্মল m গ্রাম, আর দ্রাবক কিন্তু নাই, আর সম্পৃক্ত দ্রবণ কত গ্রাম ক্যাপিটাল M গ্রাম। তাহলে দ্রাবক সমান, এটা প্লাস আছে এই পাশে করে দিলাম মাইনাস, আর ব্র্যাকেটে লিখলাম আমরা গ্রাম, অর্থাৎ দ্রবণের পরিমাণটা হলো ক্যাপিটাল M মাইনাস স্মল m গ্রাম। এটা এখন গাণিতিক নিয়মে আমরা এখন ঐকিক নিয়মে করব। তাহলে এখানে দেখো, তাহলে ক্যাপিটাল M মাইনাস স্মল m গ্রাম দ্রাবক, এখানে দ্রাবক হবে, দ্রব বানানো হয়ে গেছে, দ্রাবককে সম্পৃক্ত করে কত গ্রাম দ্রব স্মল m গ্রাম দ্রব। তাহলে 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে কম হয়ে যাবে, কম হলে ভাগ স্মল m ভাগ ক্যাপিটাল M মাইনাস স্মল m। অতএব 100 গ্রাম দ্রাবক আমরা কত নিয়েছিলাম বলেছিলাম আগে, এই যে দেখো এখানে 100 গ্রাম বলেছিলাম, তাহলে 100 কিন্তু কম হওয়া যাবে না। তাহলে আমরা 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে তাহলে কত হবে, এটা যা আছে তার সাথে 100 কি গুণ, মানে কি বেশি হবে। তাহলে 100 গ্রাম দ্রাবককে কোন দ্রবের সম্পৃক্ত করতে যত গ্রাম প্রয়োজন সেটা তার দ্রাব্যতা। তাহলে এটাই হবে ওই দ্রবের কি দ্রাব্যতা। অর্থাৎ দ্রাব্যতার সংজ্ঞা অনুসারে বলতে পারি দ্রাব্যতা S সমান স্মল m ভাগ ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু কত হবে 100। এটাই হলো দ্রাব্যতার গাণিতিক সমীকরণ। ছোটখাটো 2 মার্কের যদি কোশ্চেন থাকে দ্রাব্যতার গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করো, তাহলে এটা লিখতে হবে। ঠিক আছে? কারো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এখন তোমরা এখন বলো দেখি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36 ব্যাখ্যা করো। মানে এর অর্থ আমরা কি বলতে পারি? তোমাদের কাছে কোশ্চেন, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36, এর কথার অর্থ কি? চেষ্টা করো, গেস করো। আমি তো বললাম একটা সংজ্ঞা। খাবার লবণের সংখ্যা কি? সোডিয়াম ক্লোরাইড না? সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এখন এটা দ্বারা আমরা কি বলতে পারি, এই কথা দ্বারা, এই লাইনটা দ্বারা কি বলতে পারি, বলতে পারবে? কি বলা যাবে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে খাবার লবণের 36 গ্রাম প্রয়োজন। আমরা তো ওই সংজ্ঞা থেকেই বলতে পারি এটা। দেখো এখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36 এর অর্থ হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে খাবার লবণের 36 গ্রাম প্রয়োজন। অর্থাৎ 36 গ্রাম যদি খাবার লবণ আমরা 100 গ্রাম পানিতে দেই তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। তাহলে এই 36 হলো তার কি ওই খাবার লবণের কি দ্রাব্যতা। শেষ হয়ে গেল। বোঝা গেছে? জি স্যার। তাহলে আজকে এ পর্যন্তই আমরা ক্লাস শেষ করি। ঠিক আছে? আগামী দিনে আমরা আবার পরবর্তী ক্লাস করব। আর আজকে এ পর্যন্তই। আমরা থার্ড ক্লাস পরবর্তী দিন যেদিন আছে সেদিন আমরা আবার করব। তোমরা এই যে পড়াগুলো পড়ালাম এগুলো থেকে আবার কোশ্চেন জিজ্ঞেস করব আগামী ক্লাসে, তোমরা একটু প্রিপারেশন নিয়ে আসবে। ঠিক আছে? ঠিক আছে স্যার।